শ্রী গোবিন্দ অফিসিয়ালে আবার আপনাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ওয়েলকাম। এখন আমরা করব ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2021-এর গণিতে আসা 26টি প্রশ্ন আমরা এখানে সলভ করব। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখার অনুরোধ রাখছি। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে দেখো 51 দাগে কী রয়েছে, কোনো আসল বা প্রিন্সিপাল সরল সুদে অর্থাৎ সিম্পল ইন্টারেস্টে 20 বছরে 3 গুণ। ওই আসল একই সুদের হারে অর্থাৎ রেট অফ ইন্টারেস্টে কত বছরে দ্বিগুণ বা ডাবল হবে? তাহলে প্রথম কথা দেখো, আমাদেরকে এখানে কি বলা রয়েছে যে 20 বছরে 3 গুণ হলে, আচ্ছা, ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? আচ্ছা 3 গুণ, তাই তো? 3 গুণ বলতে এখানে দেখো, প্রথমে 3 গুণ বলতে আমরা কি পাই, যেখানে আসলও রয়েছে প্লাস সুদও রয়েছে। আর এখানে বলা রয়েছে কোনো আসল নাকি 3 গুণ হয়ে গেছে, অর্থাৎ সুদ তাহলে কত ছিল এটা আমাদের বলতে হবে। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ, তাহলে 20 বছরে যদি 3 গুণ হয় কত বছরে দ্বিগুণ হবে সেটা জানতে চাইছি। আসলটা মনে করো 3, দেখো এটাতে আসল মনে করো আমার 1 ছিল, পরে আবার আসল প্লাস সুদ এই দুটো মিলে 3 হয়ে গেছে। এইটা কত বছরে বলেছে? আমার 20 বছরে। তার মানে এখানে দেখো আসল যেটা 1 ছিল, তাহলে সুদ কত বেড়েছে? তাহলে 20 বছরে সুদটা আমার 2 বেড়েছে, সুদ, তাই তো? এবার বলছে কত বছর ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে সুদটা যখন 1 হবে, 1 নিশ্চয়ই এটা 10 বছরে হবে, কারণ সুদ 1 হলে, আর যদি সুদ প্লাস আসল 1 করে হয়, তবে সেটা দ্বিগুণ অর্থাৎ 2 হয়ে যাবে। তাহলে এটার উত্তর কি পাচ্ছি আমরা? 10 বছরে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আসল প্লাস সুদ 3 গুণ হবে কত বছরে? সেটা 20 বছরে। 20 বছরে যদি 3 গুণ হয়, তার মানে সুদটাই 2 গুণ বেড়েছে, তাহলে 10 বছরে 1 গুণ হবে, এটা শিওর। মানে এই দুটো ক্যালকুলেশন করো তোমরা। এবার বলছে সুদ প্লাস আসল মিলে এটা 2 গুণ কবে হবে? তাহলে সুদ যদি 1 হয়, আসলও যদি 1 হয়, তবেই এটা 2 হবে। তার মানে এটার উত্তর আমরা 10 বছরেই পাচ্ছি। অর্থাৎ কখন সুদ 1 হবে? কখন? 10 বছরে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হচ্ছে 10 বছর। নাম্বার 52, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু 3 লাফে বিড়ালের 4 লাফের সমান। কুকুরের 3 লাফ হলে বিড়ালের 4 লাফ। তাহলে বিড়াল ও কুকুরের দ্রুতি বা বেগের অনুপাত কত? তাহলে এখানে দেখো আমরা দুটো সম্পর্ক পাচ্ছি। একটা কি, একটা পাচ্ছি আমরা বিড়াল, আর একটা পাচ্ছি আমরা কুকুর, এদের অনুপাত পাচ্ছি। প্রথমে বিড়ালের কত যায়, এটা যদি আমরা লাফ ধরি, অর্থাৎ 5 গেলে এ যায় কত না 4 লাফ যায় কুকুর, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বলছে কুকুরের 3 লাফ এই বিড়ালের 4 লাফের সমান। তাহলে এটা বলছে যে তাদের লাফটা কতটা ডিস্টেন্স যাবে, দূরত্ব। এবার এখানে দ্রুতি বা বেগ বলেছে, বেগের তাহলে অনুপাত কত হবে? বেগের অনুপাত এই কোণাকুনি গুণ হবে।
ঠিক আছে, তাহলে এখানে বিড়ালের বেলা কি পাবো, 5 × 3 = 4 এই 4 × 4, তাহলে এটা কত হলো, 5 × 3 আমার 15 = 16। কোন অপশানে রয়েছে, অপশান বিতে রয়েছে, তাহলে বি ইজ রাইট অ্যান্সার। 53, এখানে একটি দ্রব্য 1754 টাকায় অর্থাৎ 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ বা প্রফিট হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো এই টাকায় বিক্রি করলে অর্থাৎ 1754 টাকা, এটাই বিক্রি করলে কিছু পরিমাণ তার লাভ হচ্ছে, আর 1492 টাকায় বিক্রি করলে তার কিছু পরিমাণ ক্ষতি হচ্ছে 1492। তাহলে দুটোকে যদি যোগ করে আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এইটাকে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 4 আর 2 হচ্ছে 6, এখানে দেখো 5 আর 9 14, 14 4 হাতে থাকলো 1, 7 4 11, 1 12 2 হাতে থাকলো 1, 1 1 2 একে 3 পাই 2, 2 দিয়ে কেটে দাও, এটা 2 6 হবে, 2 1 2, 1 12, 2 6 12, 2 2 4, 2 3 6, 1 6 2 3। কোন অপশানে রয়েছে, অপশান সিতে রয়েছে। তার মানে তাহলে কি করা হলো, দ্রব্যটি বিক্রি করলে যে টাকাটা আর একটা টাকা লাভ হয়, এটাতে লাভ রয়েছে, এটাতে ক্ষতি রয়েছে, সে টোটাল কত টাকায় দ্রব্যটি তাহলে কিনেছে, 1623 টাকায় অর্থাৎ 1623 টাকায়। দেখো এই দুটো থেকে তুমি যে কোনো একটা থেকে 1623 বাদ দাও, ধরো এইটা থেকে আমি এই 1754 লেখা ছিল, এইটা থেকে আমি 1623 বাদ দিচ্ছি, তাহলে কত টাকা তার লাভ হয়েছে এখানে পাবো, এখানে 1, এখানে 3 আর এখানে 1, 131 টাকা তার লাভ হয়েছে। এখানে দেখো সেই 1623 থেকে এই টাকাটা আমি যদি মানে এই 1492 এইটা থেকে যদি আবার 131 যোগ করে দিই আমার এইটা চলে আসবে 1623। দেখো এইটা আবার চলে এলো, তার মানে আমার উত্তরটা কি হচ্ছে, 1623 টাকায় সে কিনেছিল, তার এই 1623 টাকায় যদি কিনে তার এইটা বিক্রি করলে তার 31 টাকা লস হতো, মানে 1492 টাকায় বিক্রি করলে, আর এটাই বিক্রি করলে তার 131 টাকা প্রফিট হয়, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে 1623। তো নাম্বার 54, এখানে কি দেওয়া রয়েছে, কোনো দোকানদার কি অনুপাতে অর্থাৎ রেশিওতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে এইটাতে কি বলা রয়েছে, নাম্বার 54 বলছে 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে, তাহলে তার এটা হচ্ছে তার, আমি যদি এটা ক্রয় মূল্য কত আমি বিক্রি করি, ক্রয় মূল্য সমান তাহলে আমরা কত পাবো, এই 16.50 ইন্টু তার 120% লাভ হলো, তাহলে 100-র মধ্যে 120, তাহলে 120টা আমাকে নিচে দিতে হবে, 100টা উপরে, ঠিক আছে। এবার কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, আমার থাকলো কত না, এখানে আরও একটা আমি দশমিক তুলে এখানে নিচে 100 নিয়ে নিতে পারি, 100 নিলে এখানে দুটো শূন্য আমার বাদ গেল, তাহলে 165/12। এইবার এইটাকে যদি আমি 12 একে 12, পরে থাকবে কত 4 45, 12 4 48 হয়ে যায়, 12 3 35 দশমিক, 12 7 84, 12 5 60, তো 13.75 টাকা, সরি টাকা, হ্যাঁ টাকা। এবার আমার কাছে কী ব্যাপার হচ্ছে, তাহলে প্রথম প্রকারে আমি কি দেখতে পাচ্ছি, এটাকে আমাদেরকে একটু অ্যালিগেশন পদ্ধতি করতে হবে, এটা হচ্ছে মনে করো প্রথম প্রকার, আর একটা হচ্ছে দ্বিতীয় প্রকার। এইবারে প্রথম প্রকারে দেখতে পাচ্ছি যে 15 টাকা করে,
দ্বিতীয় প্রকার 12 টাকা করে বিক্রি করবে, মোটের উপরে তার 13.75 টাকা বিক্রি হবে। দুটোর মধ্যে যদি আমি অ্যালিগেশন করি তাহলে আমি কত পাবো? এই 12 থেকে এটা হচ্ছে 1.75 আর এটা পাবো 1.25। এবার দশমিক দশমিক তুলে দাও, 25-এর নামটাই কাটো, 25 5-এ 25 5-এ হবে 125, আর 25 9 সরি 25 7-এ 175, অর্থাৎ 25 5-এ 125, 25 7-এ 175। তাহলে আমার উত্তরটা কত হবে? 7:5। কোন অপশানে রয়েছে? অপশান সি। তাহলে অপশান সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 55, এখানে একটা ত্রিভুজের গল্প বলছে এবিসি ত্রিভুজের বা ট্রাইঅ্যাঙ্গেলের ও পরিবৃত্তের কেন্দ্র এবং একটা কোণ দেওয়া আছে, তাহলে ওবিসি কত? তাহলে একটা ত্রিভুজ কত? 55। এখানে বলছে ত্রিভুজ এবিসি। প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম, দিয়ে এ বি আর সি। এবার বলছে ও পরিবৃত্তের কেন্দ্র, তাহলে একটা কেন্দ্র আছে ও, সেইটা কি করবে? আমার পরিবৃত্ত করবে একটা। এইটা মনে করো আমার পরিবৃত্ত হয়ে গেল ও। এবার একটা কোণ দেওয়া আছে বি এ সি, এই কোণটা হচ্ছে 50, আর বি ও থেকে বি সি এই কোণটা কত আমাকে জানতে চাইছে। আচ্ছা, এই কোণটা কি করে পাবো? আমার মন কথা, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 100। তাহলে এই কোণটা যদি 100 হয়, কেন? কারণ জানি যে ত্রিভুজের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা যদি দ্বিগুণ হয়, তার মানে এটা 50 হলে এটা 100। তাহলে কোণটা 100 হলো আমার কোণ বি ও সি। কিন্তু আমাদেরকে এই কোণটা আর এই কোণটা দুটো সমান, তাহলে টোটাল কোণ যদি 180 হয়, তাহলে কোণ ও বি সি সমান, টোটাল কোণ যদি 180 হয়, 180 থেকে আমি তাহলে কত বাদ দেব? 100 তো বাদ যাবে, তাই তো, বাই 2 হবে। কেন 2 হবে? কারণ এখানে দেখো দুটো কোণ সমান, তার মানে এটা কত পাবো আমরা? তাহলে 80/2 সমান 40 ডিগ্রি। কোন অপশানে রয়েছে? অপশান সি। তাহলে অপশান সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 56, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে, অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের অর্থাৎ প্রফিটের 20% পায়, তবে অনিল কত টাকা ইনভেস্ট বা বিনিয়োগ করেছিল? দেখো এখানে মোট কথা আমার লাভ্যাংশ সমান কি? লাভ্যাংশ সমান মূলধন ইনটু সময়। এবারে আমি যদি এদিকে অজয়ের কথা ভাবি আর এদিকে অনিল, এর লাভ্যাংশ কত? এর লাভ্যাংশ হবে অজয়ের আর অনিলের। অজয়েরটা দেখো, অজয়েরটা 8,000 টাকা 8 মাসের জন্য। অনিলের কি হয়েছে? লাভ্যাংশটা নিচে লিখছি। অনিলের লাভ্যাংশ এক্স টাকা 4 মাসের জন্যে। লাভ্যাংশটাকে এক্স না ধরে আমি পি ধরছি। তো এরপরে একটা গল্প বলা হয়েছে যে 20% কে পেল? অনিল যদি লাভের তো পার্সেন্ট পায়, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? এই অনিল, এটাই হচ্ছে অনিল, তাই তো। এই অনিল কি হয়েছে? 20% পেয়েছে, বাদবাকি 80% কে পাবে? অজয়। তাহলে এইটা থেকে আমাকে পির মানটা বের করতে হবে। পির মানটা কি করে পাবো? পির মানটা পেতে গেলে আমাকে এখানে একটা শূন্য কাটা, এই 2 4 8, পরে দেখো এখানে 4 দিয়ে এখানে কাটতে পারবো, 4 দুনে হবে 8। এবার 2 দিয়ে এখানে কাটতে পারবো, 2 দুনে 4, আর 2 দিয়ে এই ধরো 8,000 কী আছে আমি লিখে নিচ্ছি। 8,000 বাই পি ইন্টু 2 আছে, পরে এই 2টাকে এখানে কেটে দাও, আমার থাকবে কত? 4,000।
যদি 4000 চলে যায় তাহলে এখানে হচ্ছে পি, অতএব এখানে হচ্ছে 1/1 আছে, হ্যাঁ, তাহলে বা এখানে পি সমান আমার হচ্ছে 4000। তার মানে আমার এই অনিলের কত টাকা বিনিয়োগ করেছিল? সে হচ্ছে 4000 টাকা বিনিয়োগ করেছিল। কোন অপশানে রয়েছে? অপশান ডিতে রয়েছে। তাহলে ডি ইজ রাইট অ্যান্সার। 57, 8 সেমি ব্যাসার্ধ বা রেডিয়াস বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? এখানে এই যে গোলকের ব্যাপারটা, যেহেতু গোলকের সংখ্যা বের করতে বলেছে, তাহলে এই গোলকের সংখ্যা সমান আমরা এটা লিখতে পারি, অর্থাৎ কতগুলি গোলক পাওয়া যাবে। এখানে বড় গোলকের যেটা আয়তন আর বাই ছোট গোলকের আয়তন নেব, অর্থাৎ যেটাকে গলিয়ে লিখতে বলেছে। তাহলে এইখানে দেখো বড় গোলকের কি আয়তন পাবো? আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ। আচ্ছা, এখানে আর বলতে দেখো 8, তাহলে এখানে 8 লিখে দিচ্ছি। আর এটাও 4/3 পাই, আর মানে এখানে 1 এর হোল কিউব, এইটা। এবার এই ক্যালকুলেশনটা আমি যদি করি, এখানে দেখো 4/3 চলে যাবে, পাই কেটে যাবে, 8 কিউব এটা থাকবে। 8 কিউব মানে 28টা 64, আর হচ্ছে 8, যদি গুণ করো কত হবে? 8 4 32 2, হাতে থাকবে 3, 8 6 48, 49 50 51, অর্থাৎ 512। তাহলে 512/1 মানে 1 কিউব মানে 1, তাহলে 512। তাহলে গোলকের সংখ্যা কতগুলো পাবো? 512টি। অপশন সি ইজ রাইট অ্যান্সার। গোলকের সংখ্যা সমান আমরা বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন, এইটা টোটাল পেলে আমাদের উত্তরটা হচ্ছে 512। নাম্বার 58, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা 7 জন বৃদ্ধি পায়, ইনক্রিজিং হয়, তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় বা এভারেজ 1 টাকা করে কমে। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? তাহলে এখানে দেখো, আমার কথা হচ্ছে ছাত্র সংখ্যা কত না, ছাত্র সংখ্যা টোটাল হচ্ছে 35। এবার আমি যদি ধরি প্রতিদিন গড় খরচ, অর্থাৎ খরচ যদি এক্স হয়, খরচ যদি আমি এক্স টাকা ধরি, তাহলে তখন আমার মোট খরচ কত হবে? 35x, 35 টাকা ছাত্রের জন্য, এক্স টাকা করে হলে টোটাল খরচ এই টাকাটা, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে খরচের গড় যদি 1 টাকা করে কমে যায় এক্স টাকা, অর্থাৎ তখন এটাকে খরচটা কেমন বোঝাতে চাইছে? মানে মাথাপিছু খরচ হচ্ছে আমার এক্স মাইনাস 1 টাকা। তাহলে এইটা কেমন করে পাবো আমরা? মূল সম্পর্কটা যেটা এসছে, 42 জন ছাত্র হচ্ছে, দেখো ভালো করে, 35 জন ছাত্র ছিল, ছাত্রের সংখ্যা 7 জন বৃদ্ধি পেল 42 জন। তখন কি হচ্ছে? মাথা পিছু খরচ এক্স মাইনাস 1 হয়ে যাচ্ছে, মাইনাস 35x ইকুয়াল টু 42। 35x হচ্ছে এটা মোট খরচ, মোট খরচটা আমি বাদ দেবো, বাদ দিলেই আমার হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, করলে কী পাবো? এখানে 42-এর সাথে এক্স গুণ করলে 42x মাইনাস 42 মাইনাস 35x ইকুয়াল টু 42, বা এখানটা হচ্ছে 7x
ইকুয়াল টু কত পাবো, এখানে 42 ছিল আগে, আর এই 42টা এখানে আসবে 42, অর্থাৎ এক্স ইকাল টু কত হবে আমার 84/7 ইকাল টু 12। তার মানে এখানে আমার মোট খরচ যেটা ধরা হয়েছিল এক্স, সেটা কত পেলাম 12 টাকা। অর্থাৎ এখানে কি 12 টাকা করে না, অর্থাৎ মোট খরচ এটা একটা জনের খরচ, মোট খরচ কত 35 ইন্টু 12 করো, তাহলে কত হবে 35 ইন্টু 12, যদি গুণ করি কত পাবো 2 5 10 শূন্য, হাতে 1, 2 3 6 1 7, আর 1 35 35, তাহলে কত পেলাম আমরা 420। কোন অপশানে রয়েছে, অপশান এ, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 59, এখানে কি বলা হয়েছে, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত। তাহলে 59-এ আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে বলা রয়েছে যে গড় হচ্ছে আমার 17, 6টি সংখ্যা, তাহলে গড়ে যদি 17 হয় গড়ে, তাহলে মোট কত হবে 17 ইন্টু 6, টোটাল করো 6 7 42, 2 হাতে থাকবে 4, 1 6 6, 6 4 10, অর্থাৎ 107। গড়ে যদি 17 হয় মোট কত, মোট হচ্ছে 102। কোন অপশানে রয়েছে, অপশান বি, বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 16, এখানে কি বলা রয়েছে যে কোনো ঘনকের প্রতিটি বাহুকে যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে। তাহলে এখানে একটা সূত্রের দ্বারা আমরা এটাকে করব। 16, এটা হচ্ছে যে এ প্লাস বি মাইনাস, এখানে হচ্ছে এ বি বাই 100, এ বলতে 10 প্লাস 10 মাইনাস, এখানে হচ্ছে 10 ইন্টু 10 বাই 100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দাও, কত থাকবে আমার এখানে 1 থাকলো, তাহলে 20 মাইনাস 1 সমান 19, অর্থাৎ 19% এখানে কি হবে, হ্রাস হবে। কোন অপশানে রয়েছে, অপশান বি, বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 61, নিচে ত্রিভুজে বা ট্রাইঅ্যাঙ্গেলে যদি এসি সমান 20 মিটার এবং এবি সমান এক্স মিটার হয় এবং বিসি সমান 50 মাইনাস এক্স মিটার হয়, তবে এবি সমান কত। অর্থাৎ এইখান থেকে এইটার মান আমাকে জানতে বলেছে, এটা কত হবে, এটা এক্স মানে কত। তো এখানে দেখো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই তত্ত্বটা থাকে। তাহলে এখানে দেখো আমার অতিভুজ বলতে কোনটা আছে, এই এ বি, তাহলে এখানে এক্স স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু, এখানে লম্ব বলতে কোনটা রয়েছে এসি, মানে আমার হয়ে যাবে 20 স্কোয়ার, প্লাস ভূমি হচ্ছে এইটা, তাহলে একে লিখবো 50 মাইনাস এক্সের হোল স্কোয়ার। এইটা ক্যালকুলেশন করে আমাদের এক্সের মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারই থাক, ইকুয়াল টু এখানে হবে 400, 20 কত হবে 400, প্লাস 50 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র কি, সমান এখানে দিতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, বা আচ্ছা এখান থেকে দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার আছে আর এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, দুজনে কেটে গেল, আমার কি থাকলো, এই যে পুরো রাশিটাকে যদি এইখানে রাখি তাহলে এইটা টোটাল কত হবে 100x, তাহলে মাইনাস 100x প্লাস 50, 5 5 কত হবে 25, আর দুটো শূন্য, আর প্লাস 400 যেমন ছিল 400 থাকলো, ইকুয়াল টু এটা টোটাল হবে 0। বা এইটাকে আমরা আরও ক্যালকুলেশন করে নিতে পারি, এখানে দেখো মাইনাস 100x সেরকম আছে সেরকমই থাক, ইকুয়াল টু এখানে
যদি এটা হয় আমার এটাকে টোটাল করো, 25 দুগুণে 29, দুটো শূন্য, কিন্তু এটা মাইনাস হবে। এই পুরো রাশিটা এইখান থেকে এই রাশিটা এপারে এলো, এই মাইনাস কেটে দিতে পারি। আমার এক্স সমান কত থাকলো না 2900 বাই 100, দুটো শূন্য কাটা যাবে, উত্তর হচ্ছে আমার 29। তাহলে এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে 29। এখানে কিসে দেওয়া আছে? মিটারে। তাহলে এটা হচ্ছে মিটারে হবে। কোন অপশানে রয়েছে দেখো তো? অপশান বি। তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 62 বলা রয়েছে 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে অর্থাৎ রেট অফ ইন্টারেস্টের যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর অর্থাৎ পার্থক্য হচ্ছে 96 টাকা, সুদের হার বার্ষিক কত ছিল? তো এই 62 দাগের গণিতটা, এখানে একটা সূত্র আমরা প্রয়োগ করব, আসল সমান 100 হোল স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু যত বছরের বলছে অর্থাৎ এন বছরের, আমার এন বছরের যে সুদের পার্থক্য যেটা দেওয়া রয়েছে সেটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কত দেওয়া রয়েছে? এখানে দেখো আসল দেওয়া রয়েছে 15,000, তাহলে আমি 15,000ই লিখে দিলাম। আর এখানে 100 স্কোয়ার দেওয়া রয়েছে, তাহলে এখানে 100 হোল স্কোয়ার দিয়ে দিলাম, বাই আর স্কোয়ার দিতে হবে, ইন্টু এটা 2 বছরে পার্থক্য বলেছে। 2 বছরে কত? 2 লিখবো না, এটা হচ্ছে 96, তাহলে 96 লিখবো। এখান থেকে ক্যালকুলেশন করো, যদি আমি এখানে 100 পাই, 100 ইন্টু 100 হবে বাই আর স্কোয়ার ইন্টু 96। আর এখানে যেরকম 15,000 ছিল সেরকম 15,000ই থাকবে। 1 2 3, 1 2 3 করে 3টে শূন্য কেটে দিলাম, আমার কি থাকলো? বা আমি এই সাইডেই করে দেখাচ্ছি, এখানে দেখো, বা এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি 10 বাই আর স্কোয়ার ইন্টু 96, অর্থাৎ এইটাকে যদি আমি গুণ করি এটা হবে 960 ইকুয়াল টু এটা 15। বা এখানে 15 আর স্কোয়ার, তাহলে 15 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু আমার 960। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে না 960 বাই 15 আসবে। এই 15 দিয়ে কাটাকাটি করো, 15 6 90, 3 0, তাই তো 6 0 15, 15 6 90 নয়, 15 7 15 5 75, 15 6 90, তাহলে 6 0 60 থাকলো, 15 4 60। তাহলে আর সমান কত পাবো? 8 পাবো। মানে এই তো আর বলতে এখানটায় আমাকে সুদের হার বলেছে, তাহলে সুদের হার হচ্ছে 8%। সিম্পলি, ঠিক আছে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 63 দাগে কি বলা রয়েছে? দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 182, ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট বলতে আমরা একটা সংখ্যা এ একটা সংখ্যা বি যদি ধরি তাহলে আমার টোটাল রাশিটা হচ্ছে 27, আর একটা এ ইন্টু বি ইকুয়াল টু যদি ধরি তাহলে আমার হয়ে যাচ্ছে 182। এবার দেখো আমাদের লসাগু করতে হবে এইটাকে। আমি যদি 182টাকে লসাগু করি তাহলে আমি কত পাবো? 2 9 18 আর 1 এখানে পাবো 81, তাই তো 91, তাহলে 13 7 91। তার মানে এই 182টাকে আমরা কীরকম করতে পারি? 14 ইন্টু 13 এইরকম পেলাম। তাহলে 14 ইন্টু 13 গুণ করলে, আর এই 14 13 যদি যোগ করি তাহলে আমরাও পেয়ে যাব 27, আর এটা পাচ্ছি 182। তাহলে এই দুটো রিলেশানের মধ্যে দেখো যে কোনটা বড় আর কোনটা ছোট। এখানে বলছে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 13, বড় সংখ্যাটি 14। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন ডি 13।
নাম্বার 64, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ যদি 144 টাকা হয়, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখুন, এখানে বলা রয়েছে এই মুদ্রার সংখ্যাগুলো যদি আমরা 50 পয়সার মুদ্রার সংখ্যা মনে করো 5xt, তাহলে মোট টোটাল মুদ্রা কত হবে না 250 xt। সরি, টোটাল মুদ্রা নয়, এটা হচ্ছে মোট টাকার পরিমাণ বেরোবে। মুদ্রার সংখ্যা যদি 5xt হয় তাহলে মোট টাকা এত। এবার যদি 25 পয়সা মুদ্রার সংখ্যা হয় তাহলে কত হবে? 25 গুণিতক 8x, যেহেতু বলা রয়েছে এখানে 8টি, তাহলে 25 আসতে হবে এটা 200 x টাকা। সরি, টাকা নয়, এটা পয়সা, কারণ এখানে পয়সাই দেওয়া রয়েছে। আরেকটা বলা রয়েছে 10 পয়সা মুদ্রার সংখ্যা 10 × 3x, তাহলে 10 3 30 x পয়সা। এবার এই তিনটে পয়সাকে আমরা কি করব? সিমিলারলি যোগ করব। কত কত পেলাম না 250 x পয়সা প্লাস 200 x পয়সা পেয়েছি, প্লাস আরও একটা 30 x পয়সা পেয়েছি। এই সবগুলো পয়সার মান বলছে 144 টাকা। তাহলে 144 টাকা না রেখে কেউ পয়সা করবে, তাহলে এটা কত পাবো? এটা হচ্ছে আমরা 480 x পয়সা ইকুয়াল টু 14400। তাহলে x সমান তাহলে কত পাবো? না, x সমান পাবো 14400 বাই 480। একটা শূন্য একটা শূন্য কেটে দেবো, 12 4 হয় 48। এবার 12 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমরা কত পাবো? 12 পাবো, মানে 120। তাহলে 120 বাই 4 মানে 4 দিয়ে এটাকে কাটলে 30। তাহলে এক্সের মান 30। এবার 50 পয়সার মুদ্রার সংখ্যা কত ছিল? 5x, এখানে 5 দেওয়া রয়েছে, তাহলে 5 × 30 মানে কত পাবো? আমার 150টি। অ্যাকচুয়ালি মুদ্রার সংখ্যা কত? 150টি। 150টি কোথায় রয়েছে? অপশান এতে। অপশান এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 65, এখানে দেখো ত্রিকোণমিতি থেকে একটা গণিত রয়েছে। এক্স tan 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কস 30 ডিগ্রি tan 30 ডিগ্রির মান, তবে এটা যদি হয় তবে এক্সের মান কত? আমাদের কি বের করতে হবে? আমাদের এই এক্সের মানটা বের করতে হবে। তাহলে এক্স থাকুক, এখানে tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1 ইন্টু সাইন 30 ডিগ্রি, এর মান কত না হাফ, ইকুয়াল টু কস 30 ডিগ্রি, এর মান কত না √3/2 ইন্টু ট্যান 30 ডিগ্রি, এর মান কত 1/√3। তাহলে এদের মানটা আমরা এক্সের মানটা পাবো এখান থেকে ক্যালকুলেশান, এখান থেকে √3 তো কেটেই যেতে পারে। তাহলে কি কি থাকলো দেখি, এখানে হচ্ছে x/2 ইকুয়াল টু এখানে 1/2। আমি যদি এই 2 একে 2 একে 1 1 কেটে দিলাম, 1 1 থাকলো, বা এখানে দেখো x ইকুয়াল টু তাহলে 1, এইটার সাথে এইটা কোণাকুনি গুণ করো, এখান থেকে এটা কোণাকুনি গুণ করো, তাহলে x ইকুয়াল টু 1। আমরা এখানে x এর মান কত পেলাম? অপশানে। জাস্ট এখানে মানগুলো বসানো হয়েছে, আর কিছু করা হয়। 66, এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে? এক্স করে আমার 20 দিনে, আর একটা গল্প বলেছে বি করে কত নাও 30 দিন। এখন কাজ হচ্ছে যে দুজনের লসাগু করলাম, 60 পেলাম। 20 নামতে 60 আছে, অর্থাৎ 20 তিনে হবে 60। এই তিনটি করবে টোটাল কাজ, এটা হচ্ছে আমার টোটাল কাজ। এই তিনটি করে পার ডে, আর বি করবে 30 দিনে 60টি, মানে দুটি করে পার ডে। এইবার প্রশ্ন বলেছে দুজনে যদি একসাথে করে 3 2 5টি করে করবে, বা 5টি বা 5 ইউনিট ভাবো পার ডে, ইউনিট দিয়ে ভাবলে সব থেকে ব্যাপার। তাহলে 5টি করে পার ডে ভাবো। এবার
আমার কাছে বলছে যে দুজনে যদি একসাথে কাজ করে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে। তাহলে কত দিনে সম্পন্ন হবে? টোটাল 60টি করবে, কত দিনে? 5টি করে। তাহলে এখানে হচ্ছে দিন সমান এটা পাবো, 5 দিয়ে এটাকে কাটো, 12। তাহলে 12 5 60, অর্থাৎ 12 দিন সময় লাগবে তাদের দুজনে যদি একসাথে করে। নাম্বার 67, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 ও 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত? তাহলে এর একটা সূত্র রয়েছে। সূত্রটা কি? যে দুটি সংখ্যার লসাগু অর্থাৎ এলসিএম ইন্টু এইচসিএফ বলতে গসাগু সমান প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা। এইবারে কি আমার কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে। লসাগু দেওয়া আছে 315, গসাগু দেওয়া আছে 7। প্রথম সংখ্যা বলতে একটি সংখ্যা যদি 35 হয় অপর সংখ্যাটি কত? আমি যদি দ্বিতীয় সংখ্যাটি বলে লিখি কোনো অসুবিধে নেই। তাহলে এই পুরো রাশিটাকে এপারে নিয়ে আসো, যে 35 ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকাল টু, এটা কি? এটা হচ্ছে 315 ইন্টু 7, বা এখানে অর্থাৎ দ্বিতীয় সংখ্যা ইকাল টু 315 ইন্টু 7 বাই 35। এই 35টা দেখো এখানে এসছে, আর এখানে যেরকম ছিল সেখানে আছে। 7 দিয়ে কেটে দিতে পারি। আচ্ছা 5 দিয়ে যদি কাটা যায়, 7 দিয়ে কেটে দিই, 7 5 হবে 35। তাহলে কি থাকলো আমার? 315 বাই 5, 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 6 30, 5 3 15, 63 হচ্ছে আমার উত্তর। তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হচ্ছে 63। কত নম্বর অপশানে রয়েছে? অপশান সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 68, কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত? এইটা দেখো, আমার টাকার পরিমাণ মূল টাকা মনে করি 1 টাকা, এই এক্স টাকা, এটা হচ্ছে মূল টাকা। বৃদ্ধি পেয়েছে কত? না এক্স টাকার 1/7 অংশ। তাহলে এক্স টাকার মানে গুণিতক চিহ্ন 1/7, পেয়ে কত টাকা হয়েছে? 40 টাকা। ঠিক আছে, মূল টাকার পরিমাণ কত? তাহলে এবার ক্যালকুলেশন করো। এখান থেকে দেখো এক্স প্লাস এক্স বাই 7 ইকুয়াল টু 40, বা এই 7 এইটার সাথে গুণ হবে, 7x প্লাস এক্স নিচে বাই 7 ইকুয়াল টু 40, বা 8x ইকুয়াল টু 7 4 কত হলো? এইটার সাথে এইটা গুণ, 7 4 28, 280, বা এক্স সমান তাহলে কত হবে? 28 280 বাই 8, 8 দিয়ে কাটো, 8 3 24, 4 0 8 5 40, মানে 35। অতএব মূল টাকার পরিমাণ যেটা পেলাম সেটা কত? আমার 35। কোন অপশানে রয়েছে? অপশান বি। তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 17, এই দেখের গণিতটা কী দেওয়া রয়েছে? দেখো এইটা দেওয়া রয়েছে। এবার এখানে আমরা এটাকে ভেঙে লিখতে পারি। কীরকম ভেঙে লিখতে পারি? দেখো আমি জাস্ট এই রকমভাবে লিখতে পারি। এবার এই রকম লেখার পরে এখানে দেখো 999 সবগুলো কটা রয়েছে? 6টা। তাহলে এখানে আমরা 999 ইন্টু 6বার কমন নিয়ে নিলাম, প্লাস এখানে কি পড়ে আছে? যেটা পড়ে আছে সেটা লিখে দাও, 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7। এই পর্যন্ত এইটাকে ক্যালকুলেশন করলে কত পাবো? 6 9 54 4, হাতে থাকবে 5, আবার থাকছে 6 9 54, 55 56 57 58 59, 59 9, হাতে থাকলো 5, 6 9 54 5 59, 5 9 9 4, প্লাস এখানে দেখো নিচে আমি পুরোটার জন্য 7 পাবো লসাগু। এখানে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 এই পর্যন্ত। দেখো এইগুলো কি করে পাওয়া যায়? এখানে দেখো 7-এর নাম, তাই আমরা বলি কি 7 1 7 হয়ে যায়, তাহলে 1-এর সাথেও 1 গুণ করে 1 হয়েছে। এই রকম এটার ক্ষেত্রে দেখো 7 1 7 হয়, তার মানে 3-এর 3 1-এও কত হবে? 3। এইরকম করে সবগুলো লেখা হয়েছে। এর পরের স্টেপে আমরা দেখো 5994
প্লাস এইটাকে ক্যালকুলেশন করো 21/7 পাবো। 21 কীরকম, 6 5 11, 4 15, 15 5 20, 1 21, এবার 7 দিয়ে এটাকে কেটে দাও, 3 পাবো। তাহলে আমার উত্তর কত হচ্ছে 5994 প্লাস 3 ইকুয়াল টু কত পাবো না 5994 হবে না, এটা 7 হবে। ঠিক আছে, তাহলে কোন অপশানে রয়েছে, অপশান বি। তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 17, এখানে কি বলা রয়েছে যে 710 টাকাকে এমনভাবে ভাগ করো যাতে এ বি সির মধ্যে ভাগ করলে এ বি এর থেকে 40 টাকা বেশি পাবে, সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে। এখানে তিনজনের গল্প বলেছে, একটা হচ্ছে এ, বি আর সি। প্রথমে দেখো এ কত টাকা বেশি, বির থেকে 40 টাকা বেশি এবং সি এর থেকে 30 টাকা বেশি। মনে করো বি যে টাকা পাবে বি টাকা, এ কত পাবে না বি প্লাস 40 বলেছে না, এ পাবে বির থেকে 40 টাকা বেশি, তাহলে বি প্লাস 40 আর বি টাকাই পাবে। সি করবে এর থেকে 30 টাকা বেশি পাবে, সি এ কত টাকা পায় না বি প্লাস 40 টাকা তো পায়, তার থেকে আরও 30 টাকা বেশি পাবে, তবে সি কত টাকা পাবে এটা বলেছে। তাহলে টোটাল রাশিটা আমরা কি পেলাম যে বি প্লাস 40, এটা হচ্ছে এর ভাগ, বির ভাগটা শুধু বি, এবং সি কত টাকা পেল না বি প্লাস 40 প্লাস 30। তাহলে এ পেল এই টাকা, বির এই টাকা, আর সির হচ্ছে এই টাকা, এই তো টোটাল টাকা কত বলেছে 710, তাহলে 710 টাকা। বা এখানে দেখো একটা দুটো তিনটে বি, তাহলে 3B প্লাস এখানে 40 80 আর 10 কত হবে 30 হবে 110 ইকুয়াল টু এখানে 710। বা এখানে 3B সমান দেখো 710 যেমন ছিল তেমন থাকবে মাইনাস 110, বা বি সমান হচ্ছে আমার 600 বাই এই 3টা এখানে আসবে, 3 যদি চলে যায় এখানে হবে 200। তাহলে এই 200-র বেলায় আর এখানে বলছে সির কত টাকা, তাহলে এখানে 200 বসাই, সি সমান কি না বি প্লাস, অর্থাৎ এইটার জায়গায় 200 বসিয়ে দাও, প্লাস 40 প্লাস 30 মানে কত হলো আমার 270। তাহলে সি কত টাকা পাবে 270। কোন অপশানে রয়েছে, অপশান ডি, তাহলে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 71, এখানে কি বলা রয়েছে যে কোনো সংখ্যা 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, তো সংখ্যাটি কত। মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স, এর 25% এর সাথে 150 অর্থাৎ 150-এর 30% যোগ করলে কত হবে আমার 75 হবে, এইটা বলা রয়েছে। তাহলে এখানে এক্সের মানটা বের করতে হবে। তো পরের স্টেপে দেখো আমি এক্স সে 25%, তাই তো, তাহলে এক্স ইন্টু 25/100 আমি এটা লিখতে পারি, প্লাস এখানে 150 ইন্টু 30/100 ইকুয়াল টু 75 লিখতে পারি। এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে বাদ দিলাম, এখানে 25 4 100, তাহলে আমার কি থাকলো এখানে x/4 প্লাস 15 3 45 ইকুয়াল টু 75। বা এখানে দেখো x/4 ইকুয়াল টু 75 মাইনাস 45, বা এখানে আমি যদি x/4 হয় ইকুয়াল টু এখানে শুধু 30, পরে এই চারটা এর সাথে গুণ হবে, তাই তো, এই চারটা যদি এখানে গুণ হয় তাহলে আমরা এখানে x সমান কত পাবো, পরের স্টেপটা এইদিকে করছি। বা এখানে দেখো x ইকুয়াল টু এখানে 30 ইন্টু 4, তাহলে 30 ইন্টু 4 করলে কত হবে আমার 120। তাহলে কোন অপশানে রয়েছে, অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 72, এখানে কি বলা রয়েছে 72 থেকে যে কোনো নল দিয়ে একটি জলধারের 1/3
3 মিনিটে খালি করা হয়, তাহলে 7/1/2 মিনিটে ওই জলধারার কত অংশ খালি হবে। তাহলে এখানে আমরা কি করব, দুটো ভাগ দেখতে পাচ্ছি। একদিকে মনে করো যে জলধারার কত অংশ, আমি শুধু অংশ বলেই লিখে দিলাম যে কত অংশ খালি হচ্ছে এবং কত মিনিটে, এটা সময় একটা দেয়া রয়েছে। তাহলে কি দেখতে পাচ্ছি যে আমার প্রথমে হচ্ছে 3 মিনিটে 1/3 অংশ খালি হয়। আর কি এখানে বলেছে যে 7×7=14 15/2 মিনিটে কত অংশ খালি হবে। তাহলে এটাকে সিম্পলি আমরা কি করতে পারি, যে দেখো 3 মিনিটে কতটা খালি করতে পারে না 1/3 অংশ। তাহলে 1 মিনিটে কতটা খালি করবে না 1/3/3, এই 3টা এখানে নিচে চলে যাবে। তাহলে এখানে বলো 15/2 মিনিটে কতটা খালি করবে ইন্টু 15/2। 3 দিয়ে এটা কাটো, 3 5 হবে 15, তাহলে আমার উত্তর কত বেরোলো, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 3 2 6, তার মানে এত অংশ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা কি বিষয় দেখতে পেলাম, যে 3 মিনিটে 1/3 অংশ খালি করতে পারে, তাহলে 15/2 মিনিটে কত অংশ খালি করবে। উত্তর কি পেলাম, 5/6। কোন অপশানে রয়েছে, অপশান সিতে রয়েছে। তাহলে সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 73, এবিসি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লাভ্যাংশ পাবে। প্রথমে আমাদের এখানে দুটো জিনিস দেখো, এখানে যদি আমি বি এর গল্প ভাবি, যে বি এর এই যে মূলধন সমান, এটা হচ্ছে এ প্লাস সি এর দুটো যোগ করলে যেটা হবে এর মূলধন। ঠিক আছে, পরে দেখো এবার বলেছে তাহলে মোট তো 900 টাকা, তাই তো 900 টাকার মধ্যে এবার বলেছে বি এর লাভ্যাংশও, তাহলে 900 টাকার মধ্যে ডিভাইডেড 2 করে দেই, মানে এ একাই নেবে কত 450 টাকা। কে নেবে, বির লাভ্যাংশ হয়ে বাদ বাকি টাকা। এবার বলেছে এ দেন, এ মূলধনের 1/3 দেন। এবার দেখো এর গল্প বলেছে, এ কি করে মূলধনের, তাহলে এর এটা কি হবে, এর মূলধন সমান মূলধন যেহেতু এত দেন, কত দেন, মূলধনের 1/3 অর্থাৎ 1/3, 3 3 9, 300 টাকা। তাহলে এর মূলধনে যা দিলেন তার লাভ্যাংশ যেটা, মানে এর লাভ্যাংশ এইটাই পাবে, এর লাভ্যাংশ কত পাবে 300 টাকা। আর বাদ বাকি টাকা কে পাবে, বাদ বাকি টাকা পাবে সির কত টাকা, সি হচ্ছে আমার 900 মাইনাস এই 450 প্লাস 300 যোগ করলে কত পাবো, 900 মাইনাস 750 ইকাল টু 150 টাকা। তাহলে কোন অপশানে রয়েছে, অপশান ডিতে রয়েছে। নাম্বার 74, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের ডিফারেন্স 69 হলে বড় সংখ্যাটি কত। দেখো দুটি সংখ্যার ডিফারেন্স, এবার ছোট সংখ্যাটা 5 দেওয়া আছে, বড় সংখ্যাটি 8 দেওয়া আছে। এদের অনুপাত থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি দুটি সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 8x আর একটা হচ্ছে 5x। দুটি সংখ্যার ডিফারেন্স বলতে বিয়োগ করলে কত পাবো না 69। তাহলে আমাদের দেখতে হবে যে এইটা থেকে এটা বাদ দিলে কত হবে, 3x ইকুয়াল টু 69। তাহলে x ইকুয়াল টু কত, 69/3, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 3 9, কত পেলাম আমরা 23। এবার বলছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কোনটা হবে 8x, তাহলে 23 ইন্টু 8 বড় সংখ্যাটি। এটাকে যদি গুণ করি কত হবে, 3 8 24, 4 হাতে থাকলো 2,
আর 2 16, 17 18, অর্থাৎ 184। কোন অপশানে রয়েছে? অপশান সি। তাহলে অপশান সি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। নাম্বার 75, এখানে বলা রয়েছে রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। এই রিনার বয়সটা 2 ইন্টু সুনিতা। নমিতা শ্রাবণীর থেকে বয়সের ছোট। আরও একটা ফাংশন দেওয়া রয়েছে, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট। এদিকে হবে, এইটা হচ্ছে শ্রাবণী, মানে শ্রাবণী হচ্ছে বয়সে বড়। আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়। এই শ্রাবণী যে সে নাকি সুনিতার থেকে বয়সে বড়। তাহলে সুনিতা। প্রথমে বললাম নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণীর থেকে বড়। তাহলে মোটামুটিভাবে এরপর দেখি কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ। আবার একটা দেওয়া রয়েছে যে শ্রাবণীর বয়স ইন্টু 2 হলে তবেই কাকলির বয়স হবে। তো তাহলে কে বয়সের হিসেবে মধ্যম স্থানে রয়েছে, এই কটা অপশানের মধ্যে হবে। তোমরা অবশ্যই এটাকে কমেন্ট করে জানাবে যে কোনটা হচ্ছে। 76, এখানে হচ্ছে পিতা আর বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি পিতার বয়স, আর একদিকে যদি পুত্রের বয়স থাকে, পিতার বয়স 6, পুত্রের বয়স 1। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সে 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বয়সটা আমি মনে করি 6x আর পুত্রের বয়সটা শুধু x। এদের মধ্যে উভয়ের মধ্যে 6 করে যোগ করলে তাদের মধ্যে যে অনুপাত দাঁড়াবে সেটা হচ্ছে 3:1, মানে 3 গুণ বলতে এটা 3 হবে, এটা 1 হবে। এইবার ক্যালকুলেশন করি, এই যে কোনাকুনি গুণ, এটা হচ্ছে 6x + 6। এই 1-এর সাথে এই পুরো রাশিটার গুণ হয়েছে, 3-এর সাথে এই পুরো রাশিটা যদি গুণ হয় তাহলে এটা হবে 3x + 6। এই 3-এর সাথে এই রাশিটার গুণ হয়েছে, ঠিক আছে, এটা হবে 3x + 18, 6×3 18 হবে। বা এখানে 6x, এই 3xটা এখানে মাইনাস হয়ে আসবে, 3x সমান চিহ্নের সাথে সমান, এখানে 18 যেমন ছিল তাহলে এই 6টা উপরে যাবে, তাহলে এই 6টা যদি ওপারে যায় -6। এবার দেখো 6টা x থেকে 3টে x বাদ গেলে শুধু 3x = 12, তাই তো। এইটাকে আমি ওখানে করছি পরে। তাহলে 3x সমান যদি 12 হয়, x সমান তাহলে কত হবে? এখানে তো 12 ছিল, এই 3টা কোথায় যাবে? এই 3টা এখানে নিচে চলে আসবে। 3 4 হয় 12, তার মানে x হচ্ছে 4। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 6 × 4 = 24 বছর।